পাকিস্তানের এগেনস্টে দ্বিতীয় টি-20 ম্যাচে গ্যালারিতে ছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। তো আপনারা জানেন যে সেকেন্ড টি-20 ম্যাচ বাংলাদেশ খুব সহজেই পাকিস্তানের এগেনস্টে জিতে যায় এবং ম্যাচ জেতার আগেই যখন জেতাটা নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের, তখন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কোনো এক সাংবাদিক গিয়ে তামিম ইকবালকে প্রশ্ন করেন যে বর্তমান যে বাংলাদেশ দলের ওপেনিং পেয়ার রয়েছে সেটা সম্পর্কে মন্তব্য দিতে। এখন তিনি তার মতামতে জানিয়েছেন যে আসলে যখন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমকে নিয়ে কথা বলতে হয় তখন তিনি বলেছেন যে আসলে তাদের বল হিটিং অ্যাবিলিটিটা অনেক ভালো, ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারে, ফার্স্ট 6 ওভারে পাওয়ার প্লের সুবিধাটা তারা নেওয়ার মতো তাদের মধ্যে সেই সক্ষমতাটা রয়েছে। তবে লম্বা সময়ে যদি সাকসেস পেতে হয়, দলের অবস্থা বুঝে যদি ক্রিকেট খেলতে হয়, দলের সাফল্য আনার ক্ষেত্রে যদি ভূমিকা রাখতে হয়, তবে গেম সেন্সটা থাকতে হবে, গেম সেন্সটা আয়ত্ত করতে হবে। দলের পরিস্থিতি সিচুয়েশন বুঝে ইনিংস খেলার মতো চিন্তা চেতনাটা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিতে হবে। আর এটা যত তাড়াতাড়ি আয়ত্ত করে নিতে পারবে, ফেয়ারলেস ক্রিকেটের সাথে সাথে এই এক্সপিরিয়েন্সগুলোও কাজে দিবে এবং ভবিষ্যতে একজন সুদক্ষ ওপেনার হিসেবে দুজনকে তৈরি করবে বলে তামিম ইকবাল মনে করেন। ঠিক সেটার পরিসরে ফলশ্রুতিতে আমরা যদি তৃতীয় টি-20 ম্যাচ দেখি, যখন পাকিস্তান প্রথমে ব্যাট করে 179 রানের টার্গেট দেয় বাংলাদেশকে, তখন যদিও তৃতীয় ম্যাচে পারভেজ হোসেন ইমনকে ড্রপ করে এখানে তানজিদ হোসেন তামিমকে আনা হয়েছিল। তানজিদ হোসেন তামিম ইনিংসের দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে এজ লেগে কিপারের হাতে তালুবন্দী হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তাহলে এটার মাধ্যমে বোঝা যায় যে আসলে গেম সেন্সের যথেষ্ট অভাব রয়েছে। আপনি এমন ব্যাটসম্যান হয়ে গিয়েছেন যে আপনি 6 হিটিং মেশিন হন বা আপনার 6 হিট করার অ্যাবিলিটি থাকুক, কিন্তু ইনিংসের দ্বিতীয় বলে কিভাবে ডাউন দ্য উইকেটে গিয়ে মিরপুরের মতো একটা পিচে আপনি ছক্কা মারার জন্য চেষ্টা করেন। যেহেতু আপনার ব্যাটিংয়ে যে ক্রমান্বয়ে যে সারি রয়েছে, আপনারা জানেন যে ফার্স্ট ডাউনে আসে লিটন, তারপর তহিদ হৃদয় আসতো, যদিও তৃতীয় ম্যাচে তহিদ হৃদয় ছিল না। মিডল অর্ডারটা এমনিতেই একটু দুর্বল ছিল। সেই সব মাথায় না রেখে কীভাবে আপনি ইনিংসের সেকেন্ড বলে ডাউন দ্য উইকেটে গিয়ে মারতে যান এবং নিজের উইকেট মিলিয়ে দেন। এতে যদি ছক্কাটা হয়ে যেত তাহলে হয়ে যেত, যদি ছক্কাটা না হয়ে আপনি আউট হয়ে গিয়েছেন, এতে আপনার পুরো দলকেই আপনি বিপদে ফেলে দিয়েছেন। যেহেতু আপনার ফার্স্ট 6 ওভারে আপনার কাছ থেকে দল অনেক কিছুই আশা করে, সে জায়গায় আপনি ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এখন মূল কথা হচ্ছে আমাদের দেশের প্লেয়াররা শট খেলতে পারে, এটা আমরা আসলে মানি, বিশ্বাস করি বাংলাদেশের প্লেয়াররা শট খেলতে পারে এবং 6 হিটিং অ্যাবিলিটি অতীতের তুলনায় এখন অনেক বেশি বেড়েছে এবং বিশ্বের যে সকল দলগুলো টি-20 খেলতেছে সেগুলোর তুলনায় লাস্ট 1 বছরে বাংলাদেশ সবচাইতে বেশি ছক্কা মেরেছে। তবে সবচাইতে বেশি ছক্কা মারলেই যে একটা দল জিতবে, ম্যাচ জিতবে, সেটা কিন্তু না। মিডল ওভারে ডট বল যদি আপনি 5টা ডট বল খেলে একটা বল 6 মারেন, তাহলে আপনার স্ট্রাইক রেট ঠিকই 100তে 100ই থাকবে, আপনার স্ট্রাইক রেট বাড়বে না। তো এখন আপনার ছক্কা মারার সাথে সাথে আপনাকে স্ট্রাইক রোটেশন করতে হবে, ভালো বলগুলো থেকে সিঙ্গেল ডাবলস বের করার দিকে মনোযোগী হইতে হবে এবং গেম সেন্স বুঝে খেলতে হবে। নিজের প্লেয়ার, নিজের দলের যে ব্যাটসম্যানগুলো রয়েছে, মিডল অর্ডার লোয়ার অর্ডার ব্যাটসম্যানগুলো রয়েছে, তাদের শক্তিমত্তা বিচার বিবেচনা করেই আপনাকে ক্রিজে খেলতে হবে, যাতে আপনি আউট হয়ে গেলে আপনার দল কোনো রকম কলাপস না করে। এখন আমরা জানি যে বাংলাদেশ দল লাস্ট অনেকগুলো ম্যাচে হুট করে ব্যাটিং কলাপস করেছে, অনেক বাজেভাবে ব্যাটিং কলাপস করেছে, যেটা শ্রীলঙ্কায়ও করেছে। যদিও শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছে, পাকিস্তানের সাথে বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছে, কিন্তু এই জেতার মাঝেও কিছু ল্যাকিংস, কিছু ভুল থেকে গেছে, যেগুলো আমরা আসলে সিরিজ জিতে যাওয়ার ফলে আলোচনা করছি না, যেগুলো আসলে ক্রিকেট পরাশক্তি ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই দলগুলো কিন্তু সিরিজ জেতার পরও বা কোনো একটা দলকে হোয়াইট ওয়াশ করার পরও নিজেদের যে ভুলগুলো থাকে, নিজেদের যে ল্যাকিংসগুলো ম্যাচের মধ্যে থাকে, সেগুলো নিয়ে আবার রিওয়ার্ক করে নিজেদের পরবর্তী ম্যাচে সেগুলো থেকে ওভারকাম করে নতুনত্বে ফিরে এসে সেগুলো থেকে বেটার রেজাল্ট বের করার চেষ্টা করে। কিন্তু আমাদের দেশে হয় কি, আমরা যখন সিরিজ জিতি বা কোনো একটা ম্যাচ জিতি, সে ম্যাচের মধ্যে যেসব ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের কোচেসটা আর কাজ করে না এবং প্লেয়ার্সদের মধ্যে এক্সট্রা একটা কনফিডেন্স চলে আসে, তারা তাদের ভুলগুলো চোখে দেখে না, সেটা নিয়ে কাজ করে না। এটার জন্য আমরা ডে বাই ডে আসলে যেটা উন্নতি করার দরকার, যেটা আফগানিস্তান করতেছে আমাদের অনেক পরে এসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, কিন্তু আমরা বাংলাদেশ সেটা করতে পারতেছি না। আমরা ধারাবাহিকভাবে সাকসেস হইতে পারতেছি না। ধারাবাহিকভাবে সাকসেস হইতে হলে
ক্রিকেটারদের ব্যাটসম্যানদের নিজেদের স্কিলের ওপর জোর দিতে হবে। কোচেসরা কি টেকনিক শেখাচ্ছে, ট্যাকটিক্স দিচ্ছে, সেটা বাদেও নিজেদের একটা চেষ্টা থাকতে হবে নিজেদের বেটারমেন্টের জন্য কতটুকু কী করতে হবে। এখন তানজিদ তামিমের যে আউটের ধরন, সেটা আসলে দলকে বিপদে ফেলেছে। আপনারা জানেন যে তানজিদ তামিম লাস্ট কিছু ম্যাচে অনেক ভালো ব্যাট করেছে। তানজিদ তামিমের উপর দর্শকদের এবং পুরো টিম ম্যানেজমেন্টের একটা আশা আকাঙ্ক্ষা ছিল, যেহেতু থার্ড ম্যাচে পাকিস্তান 179 রান করে ফেলেছে মিরপুরের পিচে। আমরা সবাই জানি মিরপুরে 140-150 রান করে ফেললে সেটা আসলে অনেক বেশি রান হয়ে যায় টি-20 ক্রিকেটে। সেখানে যখন 179 রানের একটা টার্গেট হয় আর শুরুতে যখন ওপেনারকে হারিয়ে ফেলে, তখন এক দলটা ছাপে পড়বে, সেটা স্বাভাবিক। আর গেম সেন্সের কথা বলছি, কারণ তানজিদ তামিম যেভাবে স্কিলফুল একজন ব্যাটসম্যান, যেভাবে ছক্কা হাঁকাইতে পারে, সেটার সমন্বয়ে যদি তিনি তার গেম সেন্সটাকে আয়ত্ত করতে পারেন, তাহলে সেটা তার জন্য, তার ক্রিকেট ক্যারিয়ারের জন্য, ফিউচার বাংলাদেশের সাফল্যের জন্য, সব কিছুর জন্য বেটারমেন্ট হিসেবে ধরা দিবে। আশা করছি তানজিদ তামিম এইসব বিষয়ে আরও বেশি মনোযোগী হবেন, নিজের জন্য নয়, নিজের ইমোশনালটাকে কন্ট্রোল করে দেশের ক্রিকেট এবং দলের হয়ে ক্রিকেট খেলার চেষ্টা করবেন, এবং পরবর্তী সিরিজগুলোতে বাংলাদেশ আরও বেটার পারফরমেন্স করবে এই আশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।